আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা জিনিস পড়বো সেটা কি বলতো? তাহলে আজকের পর আমরা শুরু করব। এর আগের দিন নদী আর নদীর কি করছিলাম, নদীর বিভিন্ন উপাদানগুলো আমরা সম্পর্কে পড়ছিলাম। আজকে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে নদীর কাজটাকে পড়বো। এর আগের দিনেই আমরা এক্স্যাক্টলি পড়ছিলাম যে নদীর তিনটা গতি ছিল, উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতি। উচ্চ গতিতে নদী কি কাজ করতো? ক্ষয় করত। মধ্যগতিতে নদী কি কাজ করত? বহন। আর নিম্ন গতিতে সঞ্চয়। তারপর নদীর কাজ কয়টা? নদীর কাজ হলো তিনটা। নদী কি করে? নদী তার অববাহিকার মধ্যে ক্ষয় করে। ক্ষয়জাত পদার্থগুলো নদী কি করে? নদী উপত্যকার মধ্যে দিয়ে বহন করে, তারপরে একটা সময় সেগুলো কি করে? সঞ্চয় করে। ঠিক আছে? তার মানে নদীর কাজ কয়টা? নদীর কাজ হচ্ছে তিনটা: ক্ষয় সাধন করা বা ক্ষয় করা, পরিবহন করা বা বহন করা, আর হচ্ছে ক্ষয়িত পদার্থগুলোকে অবক্ষেপণ করা বা সঞ্চয় করা। ঠিক আছে? তো নদীর কাজ হচ্ছে তিনটা: ক্ষয়, বহন, সঞ্চয়। আমরা এক একটা করে নদীর কাজকে আমরা পড়বো। তাহলে আজকে আমরা প্রথমে পড়বো নদীর ক্ষয় কাকে বলে। ঠিক আছে? তাহলে নদী কি করে? যে নদীর যে আমাদের যে নদী আছে, সেই নদীটা যখন প্রবাহিত হয়, নদী যখন উচ্চ অংশ থেকে ধীরে 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 প্রবাহিত হয়ে আসে, তাহলে নদী কি করে? নদী সমগ্র উপত্যকা অঞ্চল বরাবর নদী কি করে? শিলাস্তর গুলোকে আঘাত করে করে ক্ষয় করে। ঠিক আছে? এবার নদীর ক্ষয় যদি আমরা দেখি, তাহলে নদীর ক্ষয় হচ্ছে দুই প্রকার। নদীর ক্ষয় কয় প্রকার? দুই প্রকার। ঠিক আছে? তাহলে নদীর ক্ষয় কত প্রকার হবে? দুই প্রকার। একটা ক্ষয় হচ্ছে কি, নদী কি করে? নদী তার নিজের তলদেশ, ঠিক আছে, আমরা যদি আচ্ছা, আমরা এখানে একটু জিনিসটা বুঝবো। ঠিক আছে? এবার নদী কি করতেছে? এটা নদী মনে করো নদী উপত্যকা, এই জায়গাটা নদী উপত্যকা। ঠিক আছে? তো নদীর এটা উপত্যকার তলদেশ, আর এইটাকে বলে দুই প্রান্ত ভাগ বা নদীর তীর যেটাকে বলি আমরা। কথাটা বুঝলে এবার কি বলতেছি? তাহলে নদী কি করে? নদীর তলদেশে আঘাত করে করে ক্ষয় যখন করে, সেই ক্ষয়টাকে বলি নদীর নিম্ন ক্ষয়, যে নদী নিচের দিকে ক্ষয় করতেছে। ঠিক আছে? তাহলে নদী কি করবে? নদীর তলদেশে আঘাত করে করে নদীর নিচের দিকে ক্ষয় করবে। ঠিক আছে? একটা নদী আছে, এটা নদী উপত্যকা মনে করি এরকম শেপ হবে। তাহলে নদী কি হচ্ছে? নিচের দিকে ক্ষয় করতেছে। ঠিক আছে? তাহলে যারা নদী আস্তে আস্তে নিচের দিকে নামবে। ঠিক আছে? অর্থাৎ নদীর গভীরতাটা কি হবে? এই জায়গা পর্যন্ত বাড়বে। তাহলে নদী যখন তলদেশে ক্ষয় করে, তাহলে নদীর কি হয়? এটাকে আমরা নিম্ন ক্ষয় বলি। নদী যখন নদীর তলদেশে ক্ষয় করে, তাকে আমরা কি বলি? নদীর নিম্ন ক্ষয়। আর নদীর নিম্ন ক্ষয় নদীর কি হবে? নদীর গভীরতা বৃদ্ধি পায়। ঠিক আছে? মানে যে নদী যতটা বেশি গভীর, তার মানে আমরা কি জানবো? সেই নদী তত বেশি কি হয়েছে? নিম্ন ক্ষয় সম্পন্ন হয়। কথাটা বুঝলে? তাহলে নদী কি করে? নদী যখন তার তলদেশে ক্ষয় করে, তাকে আমরা কি বলবো? নদীর নিম্ন ক্ষয়। এর পাশাপাশি নদী আরেক ধরনের ক্ষয় করে। সেটা কি? যে নদী যদি আমরা দেখি, তাহলে নদীর যে দুই তীরবর্তী অঞ্চল বলে নদীর তীর বা নদীর কূল, তাই না? তাহলে এইদিকে নদীর পাড়, এই যে নদীর পাড়ের অংশ এইটা, আর এই অংশটা। তাহলে এবার কি করছে? নদী এখানে যেমন নদীর নিচের দিকে ক্ষয় করতেছে, নদী কি করে? তার দুই তীরের দিকের অংশকে ক্ষয় করে। এখানে ক্ষয় করবে, আর নদী কি করবে? এইখানে ক্ষয় করবে। তো নদী যখন দুই তীরের দিকে ক্ষয় করবে বা দুই পাড়ের দিকে, পাড়ের অংশে ক্ষয় করবে, এই ক্ষয়টাকে নদীর পার্শ্ব ক্ষয় বলি। এটাকে আমরা কি বলি? পার্শ্ব ক্ষয়। ঠিক আছে? তাহলে নদীর ক্ষয় কয়টা পেলাম? দুইটা। একটা নিম্ন ক্ষয়, একটা হলো পার্শ্ব ক্ষয়। নিম্ন ক্ষয়ের পর নদীর কি গভীরতা বাড়ে, নদী কি হবে? গভীর হবে। ঠিক আছে? যে নদীতে যত বেশি নিম্ন ক্ষয় হবে, সেই নদী ততটা বেশি কি হবে? গভীর হবে। আর যে নদী যত বেশি পার্শ্ব ক্ষয় হবে, সেই নদী গভীর হবে না, তখন নদীটা কি হবে? চওড়া হবে, প্রশস্ত হতে থাকবে। ঠিক আছে? এবার আমরা যদি দেখি, তাহলে দেখবো পার্বত্য অঞ্চলে পিকনিক যাইনি আমরা অনেক সময় ঘুরতে, পাহাড়ের নদীগুলোকে দেখবে ছোট ছোট নদী হয়। পাহাড়ের নদীগুলো কি হয়? ছোট ছোট, কিন্তু গভীরতা কি হয়? অনেকটা বেশি হয়। কারণ পার্বত্য অঞ্চলের নদীকে নিম্ন ক্ষয়টা বেশি হয়। সেই কারণে নদীটা কি হবে? নদীটা গভীর হবে। আর নদী যতটা গভীর হতে থাকবে, নদীর আকৃতি ততটা কি হবে? ততটা সংকীর্ণ হবে। সংকীর্ণ মানে সরু হবে নদীটা, এইরকম দেখতে হবে। ঠিক আছে? আর পার্শ্বক্ষয় যখন বেশি হবে, তখন নদীটা কি হবে? নদীটা প্রশস্ততা বেশি হবে, কিন্তু নদীর গভীরতা কি হবে? গভীরতা কম হবে। যার কারণে আমাদের এখানে যখন আমরা নদীগুলোকে দেখি, নদীগুলো চওড়া বেশি দেখি, নদীগুলো প্রশস্ত অনেকটা বেশি, কিন্তু তুলনামূলকভাবে গভীরতা অনেকটা কম। কিন্তু পার্বত্য অঞ্চলে আমরা দেখবো নদী প্রশস্ত কম হবে, কিন্তু গভীরতাটা কি হবে? নদীর বেশি হবে। বুঝা গেল? নদীর ক্ষয় কয়টা? ক্ষয় হচ্ছে দুই প্রকার: পার্শ্ব ক্ষয় আর নিম্ন ক্ষয়। নিম্ন ক্ষয়ের ফলে নদীর কি হয়? গভীরতা বাড়ে না চওড়া হয়? কোনটা হয়?
গভীরতা বাড়ে, আর নিম্ন ক্ষয় আর হচ্ছে তোমার পার্শ্ব ক্ষয়ের ফলে নদী কি হবে, চওড়া হবে। বোঝা গেল? এরপরে আমরা দেখব কি নদীর ক্ষয় পদ্ধতি। আমরা তো দেখলাম যে নদী পার্শ্ব ক্ষয় করে আর নিম্ন ক্ষয় করে, তাহলে পার্শ্ব ক্ষয়টা কেমন করে করে, নিম্ন ক্ষয়টা কেমন করে, এর কিছু পদ্ধতি আছে। নদীর ক্ষয় পদ্ধতি হচ্ছে কয়টা, 5 প্রকার। নদীর ক্ষয় পদ্ধতি কয় প্রকার, 5 প্রকার। কি কি? একটাকে বলি জলপ্রবাহ জনিত ক্ষয়, 2 নাম্বার আমাদের হবে কি, 2 নাম্বার হবে আমাদের অবঘর্ষ ক্ষয়, 3 নাম্বার ঘর্ষণ ক্ষয়, 4 নাম্বার হচ্ছে আমাদের কি, 4 নাম্বার হবে দ্রবণ ক্ষয়, 5 নাম্বার হচ্ছে আমাদের বুদবুদ ক্ষয়। এই 5টা ক্ষয় আমরা কি করতে পারবো, নদীতে আমরা দেখতে পারি। সবার প্রথমে জলপ্রবাহ জনিত ক্ষয়। তাহলে নদীর জল যখন প্রবাহিত হয়, নদীর জল যখন প্রচন্ড বেগে প্রবাহিত বা প্রবল গতিতে যখন প্রবাহিত হয়, তখন কি করে, নদীর দুই পাশের, দুই পাড়ের, পাশের মানে দুই পাড়ের, আর হচ্ছে নদীর নিচের দিকে যে কোমল শিলাগুলো থাকে, সেগুলো এই জলপ্রবাহের আঘাতে, প্রচন্ড গতিতে জল প্রবাহিত হচ্ছে, তাহলে জলপ্রবাহের আঘাতে কি হবে, নদীর দুই তীরের অংশ বা নদীর মধ্যবর্তী অংশগুলো কি হয়, ভেঙে যায় বা ক্ষয়প্রাপ্ত হয়। ঠিক আছে? এই ক্ষয়টাকে আমরা কি বলি, এই ক্ষয়টাকে আমরা বলি আমাদের কি, আমরা বলবো আমাদের জলপ্রবাহ জনিত ক্ষয়, কারণ প্রবাহমান জলের কারণে এই ক্ষয়টা হয়। দেখবে বর্ষাকালে যখন নদীতে জল বাড়ে, নদীর পাড় ভাঙে না? নদীর বর্ষাকালে নদীর পাড়টা কেন ভাঙে, দেখবে স্রোতের আঘাতের কারণে কিন্তু পাড় ভাঙে। তাহলে স্রোতের আঘাতে যে ক্ষয়টা হচ্ছে, তাহলে বেসিক্যালি এই ক্ষয়টা আমাদের কি দাঁড়াবে, এটা হবে আমাদের জলপ্রবাহ জনিত ক্ষয়। জলপ্রবাহের কারণেই ক্ষয়টা হচ্ছে, যদি জলপ্রবাহ না হতো তাহলে এই ক্ষয়টা হতো না। বুঝা গেল? তাহলে নদীর প্রথম ক্ষয়টা আমরা কি দেখলাম, জলপ্রবাহ জনিত ক্ষয়। ক্লিয়ার? ঠিক আছে। সেকেন্ড যে আমরা ক্ষয়টাকে দেখবো, সেই ক্ষয়টাকে আমরা বলি অবঘর্ষ ক্ষয়। ঠিক আছে? এবার অবঘর্ষ ক্ষয়টা কি, মনে করো একটা নদী আছে, ঠিক আছে, এইটা একটা নদী প্রবাহিত হচ্ছে এইভাবে, এদিক থেকে নদীটা প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। এবার নদীর মধ্যে তো বিভিন্ন ধরনের আমরা জানি শিলাখণ্ড প্রবাহিত হবে নদীর স্রোতের সঙ্গে সঙ্গে। তাহলে নদীর মধ্যে যদি কোনো একটা শিলাখণ্ড প্রবাহিত, মনে করো এই শিলাখণ্ডটা প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, তাহলে নদীর মধ্যে প্রবাহিত হয় শিলাখণ্ডগুলো নদীর তলদেশে আঘাত করে, এই জায়গাগুলোতে আঘাত লাগবে, ঠিক আছে, কথা বুঝলে? যদি আঘাত করে, তাহলে আঘাত করে নদীর মধ্যে গিয়ে নদীর তলদেশে একটা বিশেষ ধরনের ক্ষয় দেখা যায়। এবার এটা এখান থেকে আসে, যদি এখানে আসে তখন এখানে আঘাত করবে, ঠিক আছে, তাহলে এখানে ক্ষয় হবে, এখানে আঘাত করলে এখানে ক্ষয় হবে, এখানে আঘাত করলে এখানে ক্ষয় হবে। তাহলে এই ক্ষয়টাকে বলি আমরা কি, আমরা বলি অবঘর্ষ ক্ষয়। মানে নদী দ্বারা বাহিত বিভিন্ন ধরনের শিলাখণ্ডগুলো নদীর তলদেশে যখন আঘাত করে ক্ষয় করে, সেই ক্ষয়টাকে আমরা কি বলি, অবঘর্ষ ক্ষয়। বোঝা গেল? ঠিক আছে। তাহলে আমরা অবঘর্ষ কাকে বলে কি বলবো, যে নদী দ্বারা বাহিত বিভিন্ন প্রকার শিলাখণ্ডগুলো নদীর তলদেশে আঘাত করে যে ক্ষয় করে, তাকে আমরা কি বলবো, নদীর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়। নেক্সট আমাদের আসবে কি, ঘর্ষণ ক্ষয়। এবার আমরা বললাম যে নদীতে বিভিন্ন ধরনের শিলাখণ্ডগুলো প্রবাহিত হয়। এবার ধরে নাও একটা নদীতে আজ কি হচ্ছে, নদী এটা আছে, নদীর মধ্যে বিভিন্ন আকৃতির শিলাখণ্ড প্রবাহিত হচ্ছে, কোনটা বড়, কোনটা ছোট, কোনটা মাঝারি ধরনের, ভিন্ন ভিন্ন আকৃতির শিলাখণ্ড প্রবাহিত হতে পারে। এমনটা তো নদীর মধ্যে সবগুলো একই ধরনের শিলা প্রবাহিত হবে, হবে কি, ভিন্ন ভিন্ন আকৃতির শিলাখণ্ড প্রবাহিত হবে। এবার ধরো একটা বড় শিলাখণ্ড প্রবাহিত হচ্ছে, এর পিছনে একটা ছোট শিলাখণ্ড আছে বা একটা একটু মাঝারি ধরনের শিলাখণ্ড আছে। তার প্রতিটা শিলাখণ্ডের কি হবে, গতিবেগ আলাদা আলাদা হবে। যেটা ভারী বা বড় হবে সেটা স্লোলি স্লোলি এগোবে, তার থেকে যেটা একটু ছোট হবে সেটা একটু জোরে যাবে, তার থেকে যেটা ছোট হবে সেটা সবচেয়ে বেশি জোরে যাবে। তাহলে এই যে বিভিন্ন শিলাখণ্ডগুলো যখন কি হচ্ছে নদীর মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে যেটা ভারী সে তো আগে যাবে, সে হালকা ছোট ছোট হয়ে যাবে, ওর পিছন থেকে যেটা ছোট শিলা আসে ওর তো জোরে আসবে। তাহলে জোরে আসলে কি হবে, এই শিলাটা মধ্যে আঘাত লাগবে না। তাহলে বড় শিলাটা সামনে এসে পিছন থেকে একটা ছোট শিলা আসলো স্রোতের টানে, এসে বড় শিলাটার সঙ্গে ধাক্কা লাগলো, ধাক্কা লাগলে কি হবে, ছোট শিলাটা তো ভাঙবে এবং বড় শিলাটার মধ্যে তো হালকা হলে তো আঘাত লাগবে। তাহলে এই যে ক্ষয়টা, এটাকে বলি আমরা কি, এটাকে বলি আমরা ঘর্ষণ ক্ষয়। এটাকে আমরা ঘর্ষণ ক্ষয় বলি বা সংঘর্ষ ক্ষয় বলি। এটাকে সংঘর্ষ লাগার ফলে, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা একটা শিলা বড় শিলাটা যাচ্ছে, পিছন থেকে ছোট শিলা আসে, ওর মধ্যে ধাক্কা লাগলো, ধাক্কা লেগে যে ক্ষয়টা হবে এটাকে আমরা কি বলবো, আমরা বলবো আমাদের ঘর্ষণ ক্ষয়। ক্লিয়ার? তাহলে তিনটা ক্ষয় বুঝলাম, কি কি বুঝলাম, জলপ্রবাহের কারণে যদি ক্ষয় হয় তাহলে সেটাকে বলি আমরা কি, জলপ্রবাহ জনিত ক্ষয়। শিলাখণ্ডগুলো যদি নদীর তলদেশে আঘাত করে ক্ষয় করে সেটাকে বলি অবঘর্ষ ক্ষয়। আর শিলাখণ্ডগুলো নিজেদের মধ্যে যদি আঘাত লেগে ক্ষয় হয় সেটাকে বলবো আমরা কি, আমরা বলবো ঘর্ষণ ক্ষয়। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কয়টা ক্ষয় বললাম আমি, 5টা, তার মধ্যে কয়টা হলো, 3টা, আরো দুটো বাকি আছে। তাহলে বাকি দুটো ক্ষয়কে যদি আমরা দেখি, তাহলে একটা ক্ষয়কে আমরা কি বললাম, একটা ক্ষয়কে বললাম আমরা দ্রবণ ক্ষয়, ঠিক আছে, একটা ক্ষয়কে বলবো আমরা দ্রবণ ক্ষয়। তো
দ্রবণ ক্ষয়টা কি? জলের সঙ্গে এমন কিছু পদার্থ যেগুলো দ্রবীভূত হতে পারে, জলের সঙ্গে মিশে যেতে পারে। যেমন চুনাপাথর, চুনাপাথর যদি জলের মধ্যে ফেলি, চুনাপাথরটা জলের মধ্যে কি হবে? গলে যাবে, জলের মধ্যে দ্রবীভূত হবে। চক জলের মধ্যে দ্রবীভূত হবে। খনিজ লবণ জলের মধ্যে কি হবে? দ্রবীভূত হবে। জিপসাম জলের মধ্যে কি হবে? দ্রবীভূত হবে। তাহলে যদি কোনো একটা স্থানে এরকম চুনাপাথর বা ডলোমাইট বা জিপসাম বা খনিজ লবণ এই ধরনের পদার্থগুলো থাকে, তাহলে সেগুলো কি হবে? জলের সঙ্গে দ্রবীভূত হবে। এর ফলে যে ক্ষয়টা হবে সেটাকে বলি আমরা কি? দ্রবণ ক্ষয়। ঠিক আছে? তাহলে চুনাপাথর গঠিত অঞ্চলে বা ডলোমাইট যুক্ত অঞ্চলে বা চক দ্বারা গঠিত অঞ্চলে এই দ্রবণ ক্ষয়টা সম্পন্ন হয়। বুঝা গেল? এবার সে বুদবুদ ক্ষয়। এবার কি হবে? বানানটা একটু ভুল আছে, এটা হবে বুদবুদ ক্ষয়। ঠিক আছে? বুদবুদ ক্ষয়টা কি? এবার জল যখন প্রবাহিত হয়, জলের মধ্যে ছোট ছোট বুদবুদ তৈরি হয়। বুদবুদ মানে হচ্ছে জলের মধ্যে বায়ু আবদ্ধ হয়, জলের মধ্যে বাতাস আবদ্ধ হয়, তাকে আমরা জলে বুদবুদ বলি। ঠিক আছে? এবার এই জলের যে বুদবুদ গুলো আছে, যখন বুদবুদ গুলো জলের নিচ থেকে উপরের দিকে উঠে আসে, উপরের দিকে আসলে বুদবুদ গুলো কি হয়? ফেটে যায়। ফেটে যায় মানে ওর মাঝখানে থাকা যে বায়ুগুলো আছে, বায়ুগুলো কি হবে? বায়ুগুলো বেরিয়ে যাবে, রিলিজ হয়ে বায়ুগুলো। তাহলে বায়ুগুলো যদি এরকম করে ফেটে যায়, বুদবুদটা যখন ফেটে যাবে, তাহলে প্রচন্ড গতিতে বায়ুগুলো বেরিয়ে আসবে না? তাহলে এবার যদি বায়ুটা প্রচন্ড গতিতে বেরিয়ে আসে, তাহলে বায়ুগুলো কি করে? বায়ুগুলো আঘাত করে। কোথায় আঘাত করবে? শিলাখণ্ডের উপর আঘাত করে। এর ফলে যে ক্ষয়টা হবে সেটাকে বলি আমরা বুদবুদ ক্ষয়। বুঝা গেল? তাহলে আমরা কয়টা ক্ষয় বললাম? নদীর 5টা ক্ষয়। কি কি? জলপ্রবাহ জনিত ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, তারপর দ্রবণ ক্ষয়, আর হলো বুদবুদ ক্ষয়। ক্লিয়ার? ঠিক আছে? আরেকবার যদি আমি বলি, তাহলে জলপ্রবাহ জনিত ক্ষয়, জলপ্রবাহের আঘাতে যে ক্ষয় হবে। অবঘর্ষ ক্ষয়, নদী দ্বারা বাহিত শিলাখণ্ডগুলো নদীর তলদেশে আঘাত করে যে ক্ষয় করবে। ঠিক আছে? তারপর 3 নাম্বার ঘর্ষণ ক্ষয়, যে পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে যে ক্ষয় হবে। ঠিক আছে? তারপরে যে সমস্ত পদার্থগুলো জলের সঙ্গে দ্রবীভূত হয়, সেগুলো জলের সঙ্গে দ্রবীভূত অবস্থায় যে ক্ষয় হবে দ্রবণ ক্ষয়। আর বুদবুদের দ্বারা যে ক্ষয় হবে সেটা হচ্ছে বুদবুদের ক্ষয় বা বুদবুদ ক্ষয়। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? এই যে আমরা ক্ষয়গুলো আমরা পড়লাম, ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা নদীর ক্ষয় পদ্ধতি বললাম। ঠিক আছে? তা নদীর ক্ষয় পদ্ধতির পর এবার আমরা বলবো নদীর পরিবহন পদ্ধতি। ঠিক আছে? আমরা নদীর ক্ষয়, বহন, সঞ্চয় 3টা দেখলাম। তাহলে আমরা ক্ষয় সম্পর্কে বললাম। এবার আমাদের কি করতে হবে? নদী কেমন করে বহন করে, নদী কেমন করে কি করে বহন করে, এটা আমাদের পড়তে হবে। এবার নদীর যদি বহন পদ্ধতি আমরা দেখি, আমরা যেমন ক্ষয় কেমন করে ক্ষয় করে সেটা বুঝলাম, 5 ভাবে নদী ক্ষয় করতেছে। এবার নদী কেমন করে এই ক্ষয়িত পদার্থগুলোকে বহন করবে, এটাও তো আমাদের দেখতে হবে যে নদী কেমন করে এই ক্ষয়জাত পদার্থগুলো এক স্থান থেকে অন্য স্থানে কি করবে? স্থানান্তর করবে। বহন করা মানে পদার্থগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে কি করা? স্থানান্তর করা। ঠিক আছে? তাহলে এই যে নদী কেমন করে এই পদার্থগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করবে, এটা যদি আমরা দেখি, তাহলে দেখবো নদী 4 ভাবে কি করে ক্ষয়িত পদার্থগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে কি করে? স্থানান্তর করে। কয়টা পদ্ধতি? 4টা। ঠিক আছে? প্রথমটাকে আমরা কি বলবো? প্রথমটাকে আমরা বলবো আমাদের হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া। ঠিক আছে? ভাসমান প্রক্রিয়া, লম্পদান প্রক্রিয়া, আর হলো দ্রবণ প্রক্রিয়া। ঠিক আছে? হলো? তাহলে ভাসমান, লম্ফদান, গড়ানো প্রক্রিয়া বা আকর্ষণ প্রক্রিয়া বা টান প্রক্রিয়া, আর হলো দ্রবণ প্রক্রিয়া। আমরা এক এক করে বুঝবো। সবার প্রথমে আমরা বুঝবো আমরা কি? দ্রবণ প্রক্রিয়া। সবার প্রথমে আমরা কি বুঝবো? দ্রবণ প্রক্রিয়া। এবার আমরা দ্রবণ ক্ষয়ের সময় পড়ছিলাম না, যে সমস্ত পদার্থগুলো জলের সঙ্গে কি দ্রবীভূত হতে পারে, জলের সঙ্গে মিশে যেতে পারে, তারা কি হচ্ছে? দ্রবীভূত হয়েই গিয়ে ক্ষয়প্রাপ্ত হয়। এবার যে সমস্ত পদার্থগুলো জলের সঙ্গে দ্রবীভূত হয়ে ক্ষয় হয়ে গেছে, তাহলে ওইগুলো কি হবে? ওইগুলো জলের সঙ্গে দ্রবীভূত অবস্থাতেই এক স্থান থেকে অন্য স্থানে কি হবে? অপসারিত হবে। কথাটা বুঝলি কি বললাম? তাহলে যে সমস্ত শিলাগুলো, ঠিক আছে, যে সমস্ত শিলাগুলো যেমন চুনাপাথর, ডলোমাইট, জিপসাম, ঠিক আছে, যেগুলো আমাদের কি হচ্ছে? যেগুলো আমাদের দ্রবণ ক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে? ক্ষয়প্রাপ্ত হয়, সেই সমস্ত পদার্থগুলো দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে জলের সাথে এক স্থান থেকে অন্য স্থানে কি হয়? স্থানান্তর হয়। এটাকে আমরা কি বলি? দ্রবণ প্রক্রিয়া। এটাকে আমরা কি বলবো? দ্রবণ প্রক্রিয়া। নেক্সট আমরা কি দেখবো? ভাসমান প্রক্রিয়া। ঠিক আছে? নেক্সট আমরা দেখবো ভাসমান প্রক্রিয়া। তাহলে ভাসমান প্রক্রিয়াটা কি? কচুরিপানাকে দেখছো? নদীর যে কচুরিপানা হয়, তাহলে কচুরিপানা গুলো ভেসে 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 এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তাই না?
যায় কি যায় না? তাহলে কচুরিপানাগুলোকে যদি আমরা দেখি তাহলে সেগুলো কি হয়, ভেসে ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হবে। এবার নদীর মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখবো যে যে সমস্ত পদার্থগুলো অপেক্ষাকৃত ছোট, খুবই ছোট, যেগুলো জলের মধ্যে ভেসে থাকতে পারে, যদি যদি কোনো পদার্থ জলের মধ্যে ভেসে থাকতে পারে তাহলে স্রোতের টানেই তারা কি করবে, জলের মধ্যে ভেসে ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় কি হবে, আমাদের স্থানান্তর করবে। এটাকে আমরা কি বলি, ভাসমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, ভাসমান প্রক্রিয়া। জলের মধ্যে ভেসে 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 এক জায়গা থেকে অন্য জায়গায় পদার্থ স্থানান্তর করবে। ঠিক আছে, যেমন আমি কচুরিপানার উদাহরণটা দিলাম, যে কচুরিপানাকে যদি আমরা দেখি জলের মধ্যে ভেসেই ওরা কি করে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে। তাহলে এই যে স্থানান্তরটা, এই যে কচুরিপানার মতো করে যদি কোনো নুড়ি কাকর পলিগুলো কি হয় স্থানান্তরিত হয়, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো আমাদের ভাসমান প্রক্রিয়া। এবার হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। লম্ফদান মানে লাফিয়ে লাফিয়ে যখন কি হবে, পদার্থগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে। ঠিক আছে, এখানে এই পাথরটাকে দেখবে, এইটাকে, এটাকে দেখো, এখান থেকে বাউন্স করে এখানে পড়লো, এখান থেকে আবার এখানে এইরকম করে যাবে। ঠিক আছে, এবার যদি আমি দেখি এটা যদি নদীর তলদেশ হয়, একটু বড় ধরনের একটা কোনটা পাথর, মাঝারি ধরনের একটা পাথর, তাহলে এ কি করবে, এখানে আঘাত করবে, আঘাত করে এখান থেকে লাফাবে, লাফিয়ে এখানে চলে আসবে, এখান থেকে লাফিয়ে আবার এইখানে যাবে। ঠিক আছে, এরকম লাফাতে 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 কি হবে, শিলাখণ্ডটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করবে। এটাকে আমরা কি বলি, এটাকে বলি লম্ফদান প্রক্রিয়া। লাফিয়ে লাফিয়ে যাবে, কথাটা বুঝলে? তাহলে এটাকে আমরা কি বলবো, লম্ফদান প্রক্রিয়া। এবার তাহলে 4 নম্বর প্রক্রিয়াটা আমাদের কি, 4 নম্বরটা হবে আমাদের আকর্ষণ প্রক্রিয়া বা টান প্রক্রিয়া। ঠিক আছে, এবার যেগুলো সবচেয়ে ভারী পদার্থ, যেগুলো অপেক্ষাকৃত ভারী, তাহলে ভারী পদার্থগুলো কি হবে, তাহলে যখন স্রোত প্রবাহিত হবে তাহলে নদীর তলদেশের মধ্যেই ওরা গড়িয়ে গড়িয়ে, নদীর তলদেশের মধ্যে গড়িয়ে গড়িয়ে কি হবে, গড়িয়ে গড়িয়ে সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে কি হবে, স্থানান্তরিত হবে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো গড়ানো প্রক্রিয়া বা টান প্রক্রিয়া। আমরা যদি একটা ছোট উদাহরণ হিসাবে নেই, উদাহরণ হিসেবে দেখি, তাহলে দেখো আমি তোমাকে একটা এমন একটা কি বলে তোমার জিনিস তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে বললাম, জিনিসটাকে সহজে তুমি কি করতে পারো, তুলতে পারো। তাহলে তুমি কি করবে, কাঁধের মধ্যে নিয়ে হোক বা হাতের মধ্যে নিয়ে হোক এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। তাহলে এটাকে আমরা ভাসমান প্রক্রিয়ার সঙ্গে আমরা কি করতে পারি, এটাকে রিজাম্বল করতে পারি, মানে এটা ভাসমান প্রক্রিয়া হিসেবে দেখাতে পারি, যে আমি একটা জিনিসকে আমি একবারেই কি করলাম, তুলে নিয়ে অন্য জায়গায় সরিয়ে দিলাম, এটা ভাসমান প্রক্রিয়া হলো। এবার আমি তোমাকে আর একটু ভারী পদার্থ দিলাম, যে পদার্থ, যে ভারী বস্তু দিলাম, যে বস্তুটা তুমি সরাতে পারছো তুলে, কিন্তু একটু পর পর তোমাকে কি হচ্ছে, রেস্ট নিতে হচ্ছে। একটু জায়গায় তুমি গেলে, পাথর জিনিসটাকে আবার রাখলে, রেখে তারপর আরেকবার গেলে, তাহলে এই যে একবার তুমি রাখলে, তুলে নিয়ে একটু স্থানে গেলে, সেখানে আবার রেখে তারপর আরেকবার সরে গেলে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি আমাদের লম্ফদান প্রক্রিয়া। লাফিয়ে লাফিয়ে যাচ্ছি আমি। তাহলে শিলাটা খুব একটা ভারী ছিল না, আবার এতটাও হালকা ছিল না যেটা ভেসে যেতে পারে। শিলাটা কি তলদেশে একবার আঘাত করবে, আঘাত করে ওখান থেকে লাফাবে, লাফিয়ে আরেকটা জায়গার মধ্যে যাবে, সেখান থেকে লাফিয়ে আরেক জায়গার মধ্যে যাবে, এইভাবে লাফিয়ে লাফিয়ে যাবে। এবার যদি এমনটা হয় যে এমন একটা জিনিস তোমাকে দিলাম, তোমাকে নিয়ে যেতে, যে জিনিসটা তুমি কি করতে নিয়ে যেতে পারছো না, খুব ভারী, তাহলে তুমি সেটা কি করবে, সেটা তুমি মাটিতে রেখে মাটি থেকে টানতে শুরু করবে। হাতে তুলবে কি কাঁধে তুলবে, কোথাও তুলবে না, টেনে নিয়ে যাবে। যে টেনে নিয়ে যাচ্ছ, তাহলে এটাকেই বলছি টান প্রক্রিয়া বা আকর্ষণ প্রক্রিয়া, বা আমাদের কি হতে পারে, এটাকে বলে গড়ানো প্রক্রিয়াও বলা হয়। ক্লিয়ার? তাহলে এই তিনটা হচ্ছে কি, এই চারটা হচ্ছে কি নদীর, কি বললাম, নদীর বহন পদ্ধতি। ঠিক আছে, তাহলে নেক্সট আমাদের নদীর বহন পদ্ধতির পর আমাদের আসবে কি, নদীর সঞ্চয়। ঠিক আছে, নদীর আমরা কি দেখবো, সঞ্চয়। আচ্ছা, নদীর সঞ্চয় দেখার আগে, তার আগে একটা জিনিস আমি বলে নিচ্ছি, সেটা কি, নদী এই যে বহন করে, ঠিক আছে, নদী কতটা পদার্থ বহন করবে বা করবে না, সেটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। নদীর মধ্যে কত পরিমাণ জল আছে, কথাটা বুঝলে, নদীর জলের বেগ কতটা আছে, নদী কোন ধরনের পদার্থটাকে বহন করতেছে, তাহলে এগুলোকে আমরা কি বলি, এগুলোকে বলি আমরা নদীর বহন কার্যের নিয়ন্ত্রক, যে নদী কতটা জিনিস বহন করবে। ঠিক আছে, সেই বহনটা তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। তাহলে কোন কোন বিষয়ের উপর, এবার জলের পরিমাণ আমরা ভালো করে দেখবো। যখন বর্ষাকাল হয়, বর্ষাকালের সময় নদীতে অতিরিক্ত জল আসে, বেশি জল হয়, তাহলে যখন বর্ষাকাল আসে, সেই বর্ষাকালের সময় নদীতে কিন্তু প্রচুর পরিমাণ পদার্থ কি হয়, বাহিত হয়। নদীর জলগুলো আমরা ঘোলা দেখি, নদীতে আমরা জল ঘোলা দেখি, প্রচুর পরিমাণ পদার্থ কি হয়, নদীর পদার্থ কি হয়, এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হতে থাকে। কথাটা বোঝা গেল? ঠিক আছে, তার মানে জলের পরিমাণ যদি বেশি হয়, নদীর কি হয়, নদীর বহন ক্ষমতা বাড়ে। ঠিক একই ভাবে দেখা যায় যে নদীর যদি স্রোতের গতি বেশি হয়, নদী যদি স্রোতের গতি বেশি হয়, তাহলে নদীরও কিন্তু বহন ক্ষমতা বাড়ে।
ঠিক আছে। তো একজন বিজ্ঞানী ছিল, ঠিক আছে। তো সেই বিজ্ঞানীটার নাম হচ্ছে কি, সেই বিজ্ঞানী হচ্ছে হপকিন্স, ঠিক আছে। তিনি কি দেখেন যে যদি আমরা কোনো কারণে নদীর গতিবেগকে দ্বিগুণ করতে পারি, বা যদি কোনো কারণবশত নদীর স্রোতের বেগ, গতিবেগ বলতে নদীর স্রোতের বেগ যদি দ্বিগুণ হয়, তাহলে নদীর বহন করার ক্ষমতা 64 গুণ বাড়ে। মনে করো একটা নদী, ঠিক আছে, নদীটা ঘন্টায় আমার 10 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। একটা নদী ঘন্টায় 10 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে, উদাহরণ হিসেবে নিলাম। এবার সেই নদীটা দেখা গেল যে আমাদের হচ্ছে 10 টন, ঠিক আছে, আমাদের পদার্থ কি করছে, বহন করতেছে, ঠিক আছে। 10 ঘন্টায় নদীটা কি হচ্ছে, 10 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে, নদীটা কি করে 10 টন পদার্থ বহন করতেছে। এবার আমি কি করলাম, নদীর গতিবেগটা দ্বিগুণ হয়ে গেল, কোনো কারণবশত নদীর গতিবেগটাকে আমরা কি করলাম, দ্বিগুণ করলাম। তাহলে দ্বিগুণ করে নদীর গতিবেগ এখন কত হবে, ঘন্টায় 20 কিলোমিটার। দ্বিগুণ মানে এটাকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে দ্বিগুণ হয়ে গেল, তাহলে ঘন্টায় হলো এখন 20 কিলোমিটার। এবার যখন আমি দেখলাম যে নদীর গতিবেগ দ্বিগুণ হইলো, তাহলে এবার কত টন পদার্থ বহন করবে নদী। এবার যদি আমি দেখি তাহলে এটা দেখবো যে নদী 64 গুণ পদার্থ বহন করবে। তাহলে প্রথমে কতগুলো করতো, 10 টন, এখন কতটা করবে, গুণন 64 গুণ 64, তাহলে কতটা হচ্ছে 640 টন পদার্থ নদী এখন বহন করবে। খালি কি করলাম, আমরা নদীর গতিবেগটাকে দ্বিগুণ করলাম। আর এই 64 আসে কোথা থেকে, এটাকে আমরা বলতে পারি 2⁶ করলে 64 হয়। কথাটা বুঝলে, 2⁶ করলে আমরা কি হয়, 64 হয়, ঠিক আছে। আর পাওয়ারকে বাংলায় বলা হয় ঘাত। এটা কতর ঘাত, 6 এর ঘাত, সেই কারণে এটাকে বলি ষষ্ঠ ঘাতের সূত্র। তাহলে যদি বলি ষষ্ঠ ঘাতের সূত্র কাকে বলে, তাহলে কি বলবো, নদীর, ঠিক আছে, হ্যাঁ, ষষ্ঠ ঘাতের সূত্র বলে এটাকে। তাহলে ষষ্ঠ ঘাতের সূত্র কাকে বলবো, যে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে নদীর বহন ক্ষমতা, ঠিক আছে, 2⁶, মানে 2/6 ঘাত বৃদ্ধি পায়, অথবা 64 গুণ বৃদ্ধি পায়। এই ঘটনাটাকে আমরা কি বলি, আমরা বলি ষষ্ঠ ঘাতের সূত্র। বোঝা গেল? আচ্ছা, তাহলে ষষ্ঠ ঘাতের সূত্র আমরা বুঝলাম। এবার আমাদের কি হবে, যে নদীর সঞ্চয়। এবার নদী যে সমস্ত পদার্থগুলোকে বহন করতেছে, নদীর বাহিত পদার্থগুলোকে বলা হয় নদীর লোড, ঠিক আছে। নদী যে সমস্ত পদার্থগুলো বহন করে সেটা লোড বলি আমরা। যে পদার্থগুলো বহন করতেছে, যখন নদীর স্রোতের বেগ কমে যাবে, যখন নদীর স্রোত একদম থাকবে না, যেমন বার্ধক্য পর্যায়ে নদীর স্রোতের বেগ কি হয়, একদম কমে যায়। তাহলে বার্ধক্য পর্যায়ে যখন নদীর স্রোতের বেগ কমে যাবে, তাহলে যে সমস্ত পদার্থগুলো নদী কি করে, নদী বহন করতেছে, সেই সমস্ত পদার্থগুলিকে নদী কি করবে, ধীরে 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 সেগুলো কি করবে, নদীর গতিপথেই, ঠিক আছে, বিভিন্ন অংশের মধ্যে কি করা শুরু করবে, জমা করা শুরু করবে, স্তূপ আকারে সেগুলো নুড়ি কাকর পলিগুলোকে ধীরে 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 কি করবে, জমা করবে। এটাকে আমরা কি বলি, নদীর সঞ্চয় কার্য, বা এটাকে বলা হয় অবক্ষেপণ, ঠিক আছে। হলো, কি বলবো, যে নদীর গতিবেগ কমে গেলে, ঠিক আছে, বা ঢালের পরিমাণ কম হলে নদী বাহিত পদার্থ সমূহ, ঠিক আছে, নদী উপত্যকার বিভিন্ন অংশের মধ্যে ধীরে 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 সঞ্চিত হয়। এই ঘটনাটাকে আমরা কি বলি, আমরা বলি নদীর অবক্ষেপণ বা নদীর সঞ্চয়।